আমাদের অর্থের অ্যাপ্লিকেশন লাগবে, এখানে আমাদের কন্টেক্সচুয়াল এবিলিটি লাগবে। আমরা এখানে এই বিষয়গুলো দেখব, বাট সামারাইজ রিটেন টেক্সটে এগুলোর কোনো দরকার নেই। হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডসে কিছুই দরকার নেই। শুনবেন, কোনটা ভুল বলে তাকায় থাকবেন, সেটাতে ক্লিক করবেন, কাজ শেষ। সামারাইজ রিটেন টেক্সট দেখে দেখে কপি পেস্ট করেন, সম্ভব হলে এক দুইটা শব্দ চেঞ্জ করে দিবেন, না পারলে নাই। সো এই দুইটার চ্যালেঞ্জ কিন্তু এগুলার মতো কঠিন, এত চ্যালেঞ্জিং না। সো এই দুইটাতে আপনারা ভালো করবেন, এই অনুরোধ সবসময় থাকলো। তাহলে যারা রিডিং একটু বাসায় প্র্যাকটিস করতে গিয়ে দেখেন যে না, আমি এই পার্টটাতে একটু খারাপ করব, যেগুলো আজকে পড়বো, যে ভাই এই পার্টটা খুব একটা বুঝি না, পরীক্ষা আমার চলে আসছে 3 দিন 4 দিন আছে, এখনো আমি এই পার্টটাতে কিছুটা প্রবলেম ফেস করি, তো আপনাকে নজর দিতে হবে বাকি দুইটাতে, যে ওই দুইটাতে আপনারা একদম ফাটাফাটি নাম্বার করবেন, ওই দুইটাতে একদম ফুল স্কোর করার চেষ্টা করতে হবে। আর পাশাপাশি এইখান থেকে যতটুকু সম্ভব হয়, ওকে। আর ওই দুইটা ভালো করার জন্য বিশেষ করে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস অ্যাপ ইউনিতে যতগুলো আছে সব করে ফেলবেন 1.2 স্পিড দিয়ে, যতগুলো আছে। কারণ কি এখান থেকে দুইটা পরীক্ষা আসে। তো আশা করি অ্যাপ ইউনিতে 335টা আছে, 335টা করার পরে আমি আশা করি এখানে দুইটা কমন পড়তে পারে। ওকে, সো এটা শেষ করে ফেললেন। আর কমন না পড়লেই কি, আপনি 335টা করার মানে বুঝতেছেন 335টা প্রশ্ন প্র্যাকটিস করলে নতুন একটা প্রশ্ন আসলে আপনি ওটাতে পারবেন না? অবশ্যই পারবেন, কারণ ওখানে 335টা প্র্যাকটিস করতে করতে তো আপনি অনেক বেশি দক্ষ হয়ে যাবেন। ওকে, সো এই দুইটাতে ভালো করতে হবে। আর পাশাপাশি আমাদের এই জায়গাটায় যতটুকু সম্ভব, চলেন আজকে আমাদের এই পার্টটা আমরা পড়া শুরু করি। ওকে, এই পার্টে আমাদের কয়টা প্রশ্ন আছে খেয়াল করেন। এই পার্টে আমাদের 5টা প্রশ্ন আছে, 1 2 3 4 5। আমাদেরকে এখানে 5-এর মধ্যে পড়তে হবে, 3টা 2টা এখানে বাদ দেওয়া যাবে। কোন 2টা বাদ দেওয়া যাবে আমরা মার্ক করে নিব, এই মাল্টিপল চয়েস গুলো আমরা বাদ দিয়ে দিব। সো রিডিং পার্টের আমরা 2 আর 5 এই দুইটা আমরা বাদ দিব। ওকে, রিডিং পার্টের আমরা 2 আর 5 বাদ দিব, অর্থাৎ রিডিং পার্টের মাল্টিপল চয়েস কোশ্চেন মাল্টিপল বাদ দিবে, মাল্টিপল চয়েস কোশ্চেন সিঙ্গেলটাও আমরা বাদ দিব। ওকে, এই দুইটা আমরা কি করব, আগেও এরকম কয়েকটা বাদ দিছিলাম, তাহলে একটু ইনকল মেসেঞ্জারে লিখেন তো আমাদের টোটাল বাদ যাওয়ার সংখ্যা কয়টা হয়েছে। পিটিতে আমরা আগেও কিছু বাদ দিছিলাম, আজকেও 2টা বাদ দিলাম, তার মানে মোট বাদ দেওয়ার সংখ্যা কয়টা হলো, টোটাল কয়টা আইটেম আমরা বাদ দিলাম, আমাদের নাম্বার অফ আইটেমস যেগুলো আমরা বাদ দিব, বলতে পড়াশোনা করবো না, আন্দাজ অ্যান্সার করবো, কয়টা হলো টোটাল। আচ্ছা, কেউ লিখছে 7টা, কেউ লিখছে 6টা, 6টা হলো, 7টা কেমনে হলো। আচ্ছা, কেউ একজন অবশ্য 7টা লিখছে অন্য হিসাব করে, সে অ্যান্সার শর্ট কোশ্চেন করে একসাথে নিয়ে নিছে, যে অ্যান্সার শর্ট কোশ্চেনে আমরা শুধু 5 নাম্বার পিডিএফ দিছি, সেটা পড়ে গেলেই হবে বলছে, আর কিছু পড়ার দরকার নেই, কারণ এটা নাম্বার মাত্র 4 নাম্বার, 5-6টা প্রশ্ন আসবে, কমপক্ষে 2-3টা তো পারবোই। সো 4-এর মধ্যে যে 4ই হারাই ফেলতেছি এমন না, হয়তো 4-এর মধ্যে আমরা 1.5 নাম্বার বা 2 নাম্বার হারাচ্ছি, বাকিটা সহজ থাকে, পারবো। কেউ কেউ এটা সহ 7টা বলছে, ওকে, একই হলো কথা। আর লিসেনিং এ বাদ দিলাম 4টা, কোন 4টা, এই হলো 3টা, এই হলো একটা, লিসেনিং থেকে গেল 4টা, আর আজকে রিডিং থেকে নিলেন 2টা, তাহলে ওইদিকে 4 এইদিকে 2, এই হলো 6। আর অ্যান্সার শর্ট কোশ্চেন ওটা সাথে নিলে তাহলে 7টা। তো পিটিইতে 22টা আইটেম আছে, সো টোটাল 22 আইটেমস এর মধ্যে আমরা মোটামুটি 7টা আইটেমকে কিছুটা মানে ডিসকাউন্ট করতে পারি, তার মানে বাকি 14টার উপর পড়াশোনা করতে হয় ভালো করে আর কি, কেমন? আচ্ছা, তাহলে এই দুটা বাদ গেল, একই কথা থাকলো, এই দুটাও আপনি অ্যান্সার করবেন, আসবে, যে কোনো একটা অনুমান অ্যান্সার করে দিবেন, সময় নষ্ট করবেন না। ওকে, আচ্ছা, সবাই একটু খাতায় লিখবেন। যদিও আমরা একটা রেকর্ডেড ক্লাস দিছি, কিন্তু ওই ক্লাসে সব গল্প বলা যাবে না, কিছু গল্প তো লাইভ ক্লাসের জন্য রাখতেই হবে, তাই না? যেমন ওই ক্লাসে আমরা টাইম স্টাডির কথা বলি নাই, কলোকেশনের কথা বলি নাই, আমরা ওই রেকর্ডেড ক্লাসে রিডিং এর হচ্ছে আপনার কন্টেক্সচুয়াল এবিলিটির কথা বলি নাই, 3টা জিনিস তো বাদ রাখছি, তাই না? ওইগুলো আজকে আমরা ক্লাসে আলাপ করব। সবাই খাতা লিখবেন টাইম স্টাডি, লিখেন টাইম স্টাডি। টাইম স্টাডি মানে সময়ের উপর পড়াশোনা করতে হবে, এই পার্টটা শুরু হওয়ার পরে। এটার একটা কারণ আছে, খেয়াল করেন, এগুলো আগে দেখানো হয়নি, বোঝার চেষ্টা করেন। যখনই আপনার রচনা শেষ হয়, 20 মিনিট একটা রচনা লেখার জন্য শেষ হবে, তারপরে আপনার রিডিং প্রশ্নটা শুরু হবে, তাই তো? যখনই রিডিং এর প্রশ্ন এই পার্টটা শুরু হবে, মানে রিডিং এর এই ফিল ইন দা ব্ল্যাঙ্ক দিয়ে শুরু হবে, সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে টাইম ম্যানেজমেন্টটাই হচ্ছে সবার আগে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ 7ই আগস্টের আপডেট হওয়ার পরে আগে রিডিং এর এই পার্টটাতে যতটুকু সময় দিত, এখন তার থেকে একটু কমাই দিছে, এটা একটা ব্যাড নিউজ।
কিন্তু এক্সাম যেটা করে সেটা মানতে হয়, কর্তৃপক্ষ যেটা অ্যাপ্লাই করতে বলে সেটা অ্যাপ্লাই করতে হয়, উপায় নাই। এখন তারা আগের থেকে এই পার্টে সময় কম দেয়, এটা মোটামুটি আপনারা বিভিন্ন ফেসবুকের পোস্টে দেখেছেন। এই কম সময়ের মধ্যেই আপনাকে রিডিং অ্যান্সার করতে হবে, উপায় নেই। তাহলে এখানে একটু টাইম নিয়ে পড়াশোনা করতে হবে। অর্থাৎ এখানের কোন প্রশ্নে আপনি কতটুকু সময় দিবেন এটাকে একটু মাথায় রাখতে হবে। আপনি লিখতে থাকবেন খাতায়, লিখেন, খাতায় লিখবেন। এই একটা স্যাম্পল ধরেন, পিটিতে তো এক একজনের প্রশ্ন এক এক রকম, এটা তো সবাই জানেন। তার মানে আপনার পাশের জনের সাথে আপনার প্রশ্ন মিলবে না, এটাই স্বাভাবিক। মাঝে মাঝে এক দুইটা ম্যাচ করতে পারে, দেখা গেল ওর একটা রিড অ্যালাউড আপনার সাথে মিলছে, বাকিগুলো মিলবে না, এরকম হতে পারে মাঝে মাঝে। তো যখনই আপনি রিডিং পার্টটা শুরু করবেন, এইখানে মোটামুটি কাউকে 21 মিনিট সময় দেয়, কাউকে 22 মিনিট দেয়, কাউকে 23 মিনিট দেয়। 21 থেকে 23-এর মধ্যেই রাখে আজকাল, অর্থাৎ 7ই আগস্টের আপডেট হওয়ার পরে। হাতে গোনা এক দুইজনকে শুনবেন এখানে 24 মিনিট পেয়েছে। দেখা গেল আপনার পাশের জনকে দিছে 23 মিনিট, আপনাকে দিছে 22 মিনিট, অথবা আপনাকেও 23 মিনিট। তাহলে খাতায় লিখবেন আমাদের রিডিং এর এই পার্টটাতে, মানে যেই পার্টটা আমরা পড়ছি, রিডিং পার্টের ভিতরে আমাদেরকে মোটামুটি 21 থেকে 24 মিনিট পর্যন্ত সময় আজকাল দিচ্ছে, এটা আপনি লিখে রাখেন। এভারেজে কেউ 21 পায়, কেউ 22 পায়, কেউ 23 পায়, কেউ 24 পায়। যে একটু সময় বেশি পায় তার প্রশ্নগুলো একটু বড় থাকে, যে একটু সময় কম পায় তার প্রশ্নগুলো একটু ছোট থাকে। ওকে, এবার আমরা উদাহরণস্বরূপ ধরে নিলাম আপনি 23 মিনিট পেয়েছেন, বাট এটা খুবই রেয়ার। 22 মিনিট অ্যাভেলেবেল, 23-24 খুবই রেয়ার। এক দুইজনকে শুনতে পারেন যে গত 7ই আগস্টের পরে পুরো পৃথিবীর একজন 25 মিনিট পাইছিল, এরকম হয়তো শুনতে পারেন, বাট ম্যাক্সিমামটাই শুনবেন 23 মিনিট বা 24 মিনিট। 22 মিনিট, 23 মিনিট, 24 মিনিট, 21 মিনিট এর ভিতরেই সময়টা থাকে। 24 মিনিট খুব একটা অ্যাভেলেবেল না, আমরা অ্যাভারেজে ধরলাম আপনাকে 23 মিনিট সময় দিল, বুঝেন। এই 23 মিনিট সময়ের মধ্যে কয়টা প্রশ্ন দিবে, এবং সেই প্রশ্নগুলো আপনাকে 23 মিনিটের ভিতরে অ্যান্সার করতে হবে। এই যে প্রথমে আছে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন, খাতায় লিখবেন নাম্বার 1 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন, অথবা FIB ড্রপ ডাউন। তার পাশে লিখবেন পরীক্ষায় প্রশ্ন আসবে 5 থেকে 6টা, লিখেন নাম্বার 1 টাইম স্টাডি করতেছি কিন্তু, হ্যাঁ। 1 নাম্বার দিয়ে লিখলেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন, তার পাশে টান দিয়ে লিখলেন এক্সামে প্রশ্ন আসবে 5 থেকে 6টা। তার পাশে লিখবেন এই 5 থেকে 6টা প্রশ্ন যে আসবে এগুলোর প্রত্যেকটা আপনি 1.5 থেকে 2 মিনিটের মধ্যে অ্যান্সার করবেন। লিখে রাখেন, একটু পরে বুঝাচ্ছি। লিখে রাখেন প্রতিটা প্রশ্ন 1.5 থেকে 2 মিনিটের মধ্যে অ্যান্সার করবেন। গট ইট। 2 নাম্বার দিয়ে লিখবেন মাল্টিপল চয়েস মাল্টিপল, অথবা MCM। পরীক্ষায় প্রশ্ন আসবে 2 থেকে 3টা। তার পাশে লিখবেন এটা তো আর আপনার কোনো পাশে লিখে রাখেন 0 সেকেন্ড, অর্থাৎ এটা আপনি আসা মাত্রই জাস্ট ক্লিক করে পরের প্রশ্নে চলে যাবেন। কারণ এটা ওগুলার মতো অডিও শুনতে হয় না, লিসেনিং গুলার মতো। এটা আপনি চাইলে সাথে সাথে ক্লিক করে নেক্সটে চলে যেতে পারেন, কিন্তু এর ভিতরেও সময় কিছু খরচ হবে। ধরেন আগের প্রশ্নগুলো শেষ হবে, সাবমিট করবেন, মাল্টিপল চয়েস কোশ্চেন সামনে আসবে, ক্লিক করবেন, সাবমিট করবেন, নেক্সটে দিবেন, আরেকটা আসবে, ক্লিক করবেন, সাবমিট করবেন, নেক্সটে দিবেন। তার মানে এই দুইটা প্রশ্ন মোটামুটি 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে আপনার সিস্টেম লস করবে। যদিও আপনি কিচ্ছু না পড়ে অ্যান্সার করবেন, তারপরেও দেখবেন 30 সেকেন্ড চলে গেছে। কারণ সিস্টেম লস তো হবেই, একটা জিনিস চলতে থাকলে তো সময় লাগে, সময় তো আর থামানো যায় না, তাই না? তারপরেও আপনি খাতায় লিখবেন মাল্টিপল চয়েস মাল্টিপল, তার পাশে লিখছেন 2 থেকে 3টা প্রশ্ন আসবে, তার পাশে লিখে রাখছেন পারলে 0 সেকেন্ডে অ্যান্সার করবেন। যত কম সময়ের মধ্যে অ্যান্সার করা যায়, যত কম সময়ের মধ্যে আসবে, জাস্ট আসা মাত্রই আপনি যে কোনো একটাকে অনুমান করে উত্তর দিয়ে নেক্সট। ওকে, এবার আসেন রিঅর্ডার প্যারাগ্রাফ। 3 নাম্বার দিয়ে লিখবেন রিঅর্ডার প্যারাগ্রাফ, বা সংক্ষেপে আমরা ROP লিখতে পারি, ROP, রিঅর্ডার প্যারাগ্রাফ। রিঅর্ডার প্যারাগ্রাফস যেগুলো আছে তার পাশে লিখবেন পরীক্ষায় কোশ্চেন আসবে 2 থেকে 3টা, তার পাশে লিখবেন প্রতিটা 1.5 থেকে 2 মিনিটের মধ্যে অ্যান্সার করুন। তার মানে কি দাঁড়ালো? ফিল ইন দা ব্ল্যাঙ্কস 1.5 থেকে 2 মিনিট, রিঅর্ডার প্যারাগ্রাফ
1.5 থেকে 2 মিনিট। এবার যে বাকি দুইটা প্রশ্ন আছে, এটা ডিপেন্ড করবে আপনার হাতে আর কতটুকু সময় বাদ আছে রিঅর্ডার প্যারাগ্রাফটা দেওয়ার পরে। ওই সময়টা উপরে দেখা যাবে। যখনই আপনি এই রিডিং পার্টের প্রশ্ন শুরু হবে, আপনাকে ধরেন ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন দিল 5টা, যদিও 5 থেকে 6টা দিবে তারা বলেছে, ধরলাম আপনাকে 5টা দিল। ওকে, গুনবেন। মাল্টিপল চয়েস কোশ্চেন মাল্টিপল 2 থেকে 3টা দিবে বলছে, ধরে নিলাম 2টা দিল, 5-এ 2 কত হলো? 7 হলো। রিঅর্ডার প্যারাগ্রাফ ধরলাম আপনাকে 2টা দিল, 7-এ 2 9টা হলো। ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্র্যাগ এন্ড ড্রপ খাতায় লিখবেন 4 নাম্বার দিয়ে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্র্যাগ এন্ড ড্রপ লিখেন। ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্র্যাগ এন্ড ড্রপ, এক্সামে প্রশ্ন আসবে 4 থেকে 5টা। উপরেরটা এটাও ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এটাও ফিল ইন দা ব্ল্যাঙ্কস। এটার নাম ড্রপ ডাউন, এটার নাম ড্র্যাগ এন্ড ড্রপ। উপরেরটা আসবে 5 থেকে 6টা, এটা আসবে 4 থেকে 5টা। সো ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্রপ এন্ড ড্রপ, সরি ড্র্যাগ এন্ড ড্রপ, এটা আসবে এক্সামে 4 থেকে 5টা। তার পাশে লিখে রাখবেন কতক্ষণ সময় অ্যান্সার করবেন, ওটা এখন বুঝবেন না, ওটা বাদ খালি থাকুক। এরপর লাস্টে যেটা আছে মাল্টিপল চয়েস কোশ্চেন মাল্টিপল, এটা তো আপনি আন্দাজেই দাগাবেন। লিখবেন 2 থেকে 3টা আসবে পরীক্ষায়, তার পাশে লিখবেন যত তাড়াতাড়ি সম্ভব, অথবা লিখে রাখবেন সময় পেলে অ্যান্সার করব, না পেলে নাই। কারণ এটা আপনি এমনি অ্যান্সার দেওয়ার কোনো ইচ্ছা নেই, অর্থাৎ লাস্টের 2টা প্রশ্ন যদি আপনি নাও অ্যান্সার করতে পারেন কোনো সমস্যা নেই, কারণ এই 2টা প্রশ্ন তো আপনি এমনি আন্দাজে দাগাই দেন। সো উপরের প্রশ্নগুলোতে যদি সময় বেশি দিতে গিয়ে দেখলেন লাস্টের প্রশ্নে সময় নাই, আরো 2টা প্রশ্ন বাদ আছে আপনার এক্সামে, এখনো আপনি কাভার দিতে পারেননি বা সময় শেষ, টেনশনের কোনো কারণ নেই। কারণ আপনি জানতেন লাস্টের 2টা প্রশ্ন মাল্টিপল চয়েস কোশ্চেন সিঙ্গেল, ওগুলো আপনি এমনিই বাদ দিতেন, কারণ ওগুলাতে নাম্বার অনেক কম। এবার আমরা উদাহরণটা আরেকটু ক্লিয়ার করি। ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন দিছে 5টা, মাল্টিপল চয়েস মাল্টিপল দিছে 2টা, 5-এ 2 7, রিঅর্ডার প্যারাগ্রাফস দিল আপনাকে 2টা, 7-এ 2 9। ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন ড্র্যাগ এন্ড ড্রপ আপনাকে দিল ধরলাম 4টা, কমায় কমায় ধরলাম আর কি, তাহলে 9 4 13। মাল্টিপল চয়েস কোশ্চেন সিঙ্গেল দিবে 2টা, 13 দিয়ে 15। আপনাকে মোট 15টা, কাউকে 16টা প্রশ্ন দিতে পারে। 16টা কেন হবে? কাউকে এখানে 5টা দিবে, কাউকে 4টা দিবে, কাউকে উপরে 6টা দিবে, অথবা কাউকে 5টা দিবে, এই একটুখানি কম বেশি হতে পারে। কাউকে রিঅর্ডার প্যারাগ্রাফ 3টা দিয়ে ফেলতে পারে। সো ধরলাম আপনাকে 15টাই দিল। 15টা প্রশ্ন যদি আপনাকে দেয়, এই 15টা প্রশ্নের জন্য আপনাকে 23 মিনিট সময় দিল। এখন আপনার কাজ কি? 23 মিনিটের মধ্যেই 15টা প্রশ্ন অ্যান্সার করবেন। তাহলে এই 15টা প্রশ্নের মধ্যে যেগুলার নাম্বার বেশি আপনি ওগুলা গুরুত্ব দিয়ে অ্যান্সার করবেন, যেগুলার নাম্বার কম ওগুলারে যত তাড়াতাড়ি সম্ভব ক্লিক ক্লিক করে পরে নেক্সটে চলে যাবেন। এটাই হচ্ছে আমাদের কাজ, টাইম বাঁচানোর জন্য। তার মানে যখনই আপনি ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন অ্যান্সার করছেন, আমি বলছি একটা প্রশ্ন আপনি 1.5 থেকে 2 মিনিট অ্যান্সার করবেন। এবার সর্বোচ্চ যদি 2 মিনিট করেও অ্যান্সার করেন, 5টা প্রশ্নে 10 মিনিট লাগলো, তাহলে 23 মিনিটের মধ্যে আর কয় মিনিট বাকি আছে? 13 মিনিট বাকি আছে। মাল্টিপল চয়েস মাল্টিপল 2টা আসলো, ধরলাম আপনি 2টা আসা মাত্র একদম বিদ্যুতের গতিতে যে কোনো একটা করে অ্যান্সার ক্লিক করে করে নেক্সটে চলে গেলেন, তারপরেও আধা মিনিট চলে যাবে, কারণ ওটা সাবমিট হবে, ঘুরবে, সেকেন্ড তো থেমে থাকে না। তাহলে 10 মিনিট, আধা মিনিট, 10.5 মিনিট শেষ হয়ে গেল 23 মিনিটের মধ্যে। এবার রিঅর্ডার প্যারাগ্রাফস আমি বলেছি 1.5 থেকে 2 মিনিট করে অ্যান্সার করতে পারলে ভালো। 2টা আসছে আপনার, ধরলাম 2 মিনিট করে 4 মিনিট সময় নিলেন, তাহলে উপরে 10.5 আর নিচে আছে আপনার 4 মিনিট, তাহলে 10.5 মিনিট আর 4 মিনিটে 14.5 মিনিট চলে গেল 23 মিনিটের মধ্যে। তাহলে আপনার হাতে আর কয় মিনিট রইল? 8.5 মিনিট। এখন আপনার কাজ 23 মিনিট থেকে 14.5 মিনিট কেটে গেলে তো কত থাকে? 8.5 মিনিটই তো থাকে। হ্যাঁ, এবার আপনার কাজ হলো আর কয়টা প্রশ্ন বাদ আছে উপরে দেখা যাবে, 15 বাই এত, যেহেতু আপনাকে 15টা কোয়েশ্চেন দিছে, উপরে সেটা লেখা থাকবে তুমি রিডিং এ 15টা কোয়েশ্চেন পাইছো, এখন 15-র মধ্যে 1 নাম্বার চলতেছে, 15-র মধ্যে 2 নাম্বার চলতেছে, 15-র মধ্যে 3 নাম্বার চলতেছে। এবার আপনি করবেন কি? রিঅর্ডার প্যারাগ্রাফটা শেষ করার পরে দেখবেন আর কয়টা প্রশ্ন বাদ আছে, খেয়াল করেন। তখন আপনি করবেন কি? যে কয়টা প্রশ্ন বাদ আছে তার থেকে লাস্টের 2টা প্রশ্ন বাদ দিবেন, বাদ দিয়ে বাকি যে সময়টা হাতে থাকবে সেটাকে ওইটা দিয়ে ভাগ করবেন। ধরেন আপনি যখনই রিঅর্ডার প্যারাগ্রাফ শেষ করলেন, তখনই দেখলেন আপনার আর কয়টা প্রশ্ন বাদ? এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে 4টা, আর মাল্টিপল চয়েস কোশ্চেন আছে 2টা, 6টা প্রশ্ন বাদ আছে। তার মানে উপরে লিখে থাকবে তখন হচ্ছে এরকম, দাঁড়ান, 15 14 13 12 11 10।
তখন আপনার উপরে লেখা থাকবে 10/15। আমি আরেকটু ক্লিয়ার করি এই বিষয়টা, টাইম স্টাডিটা একটু ক্লিয়ারলি বোঝেন। দেখা গেল কি আপনার পরীক্ষার হলে এরকম লেখা আছে 10/15, আর ওই পাশে সময় লেখা আছে ধরেন 8 মিনিট 26 সেকেন্ড। তো আস্তে আস্তে তো এটা কমবে, 8 মিনিট 25 সেকেন্ড হবে, 8 মিনিট 24 সেকেন্ড হবে, 8 মিনিট 23 সেকেন্ড হবে, 8 মিনিট 22 সেকেন্ড হবে, 8 মিনিট 21 সেকেন্ড হবে, এভাবে আস্তে আস্তে কমে আসবে। সো 8 মিনিট 20 সেকেন্ড হবে। এখন দেখলেন কি আপনার রিঅর্ডার প্যারাগ্রাফ শেষ। যখনই দেখলেন 15/10 লিখা, তার মানে আপনার 10 নম্বরের প্রশ্নটা চলতেছে 15টা প্রশ্নের মধ্যে। এবার আপনি আঙ্গুলের মধ্যে গুণা দিবেন, 10, 11, 12, 13, 14, 15। আমার হাতে আর 6টা প্রশ্ন আছে, সময় আছে 8 মিনিট 20 সেকেন্ড। এবার লাস্টের 2টা প্রশ্ন তো আমি এমনি বাদ দিব, ওগুলা তো আমি এমনি অ্যান্সার করবো না। তাহলে লাস্টের 2টা বাদ দিলে আমার হাতে আর প্রশ্ন থাকে 4টা, সময় আছে 8 মিনিট 20 সেকেন্ড। এবার আপনি ধরে নিবেন যে প্রতিটা প্রশ্নে আপনি 2 মিনিট করে রাখতে পারবেন। সো রিঅর্ডার প্যারাগ্রাফ পর্যন্ত আপনি 1.5 থেকে 2 মিনিটের মধ্যে অ্যান্সার করে আসবেন। যখনই রিঅর্ডার প্যারাগ্রাফ শেষ হয়ে যাবে, তখনই আপনার কাজ কি? তখনই আপনার কাজ আর কয়টা প্রশ্ন, দাঁড়ান একটা মিনিট। আপু আসসালামু আলাইকুম। আপু একটা ভয়েস মেসেজ দিন, আমি তো অনেকদিন ধরে মানে অনলাইনে ঠিকঠাক মতো ছিলাম না, একটু ভয়েস দিন, বিদেশে থাকার কারণে হজে গেছিলাম তো জানেন। কাইন্ডলি একটা ভয়েস দিন, আমি ক্লাস শেষে দেখবো না ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আসেন কি হলো, আপনাদের এই টাইম স্টাডিতে এটা দেখানো হলো যে সময়টা ভাগ করতেই হবে আপনাকে খুব ভালোভাবে। কারণ আপনি যদি এখানে সময়টাকে ভালোভাবে ভাগ না করতে পারেন, তাহলে সমস্যাটা কোথায় ঘটে? সমস্যাটা ঘটে লাস্টের দিকে গিয়ে। আমাদের অনেক স্টুডেন্টস একটা সময় এমন হয়েছে কিছু প্রশ্ন অ্যান্সার করতে পারে নাই। কারণটা কি? কারণ হচ্ছে সে আগের প্রশ্নগুলোতে 2 মিনিটের জায়গায় 2.5 মিনিট 3 মিনিট করে সময় ব্যয় করছে, সে বুঝতে পারেনি যে লাস্টের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলোতে সে গিয়ে টাইমের প্রেসারে পড়বে। তখন তাকে তাড়াহুড়ো করে আন্দাজে দাগাইতে হবে, আর যত বেশি আন্দাজে দাগাবেন তত বেশি ভুল হওয়া শুরু হয়। সো আপনারা এখানে টাইম স্টাডিটা ভালো করে বুঝে নেন। রিডিং পার্টে টাইম স্টাডিটা খুব জরুরি বিষয়। আপনার জানা থাকতে হবে এটা, যে আমাকে রিডিং পার্টে 2 ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিবে, মাঝখানে একটা রিঅর্ডার প্যারাগ্রাফ দিবে, এই 3টে আমি গুরুত্বের সাথে অ্যান্সার করব। আর যেই 2টা মাল্টিপল চয়েস কোশ্চেন দিবে ওই 2টাকে আমি গুরুত্বহীন ভাবে অ্যান্সার করব। জাস্ট আসবে একেবারে 0 সেকেন্ডের মধ্যে যে কোনো একটা অ্যান্সার করে নেক্সটে চলে যাব। এটাই হচ্ছে আমার কাজ। এবার আমাদের এখানে সহজ করে যেটা বলি সেটা হচ্ছে, আরেকবার এই জায়গাটার মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন, আরেকটা দেখতে পাচ্ছেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্র্যাগ এন্ড ড্রপ। তার মানে 2 ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পরীক্ষা আপনি পাবেন। গট ইট। মাঝখানে পাবেন রিওর্ডার একটা প্যারাগ্রাফ। তাহলে আপনি এখানে টাইম স্টাডিতে মুখস্থ করে ফেলবেন। প্রথম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আমি 1.5 থেকে 2 মিনিট করে একটা অ্যান্সার করবো, এর বেশি করবো না। পরে যখন ওটা শেষ হবে, এটা আসা মাত্রই আমি যে কোনো একটা উত্তরে ক্লিক করে নেক্সটে চলে যাব। এরপরে রিঅর্ডার প্যারাগ্রাফ যখন আসবে প্রত্যেকটা আমি 1.5 থেকে 2 মিনিট করে অ্যান্সার করব। এবার রিঅর্ডার প্যারাগ্রাফ শেষ হলে যখনই দেখবেন আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসছে, তার মানে রিঅর্ডার প্যারাগ্রাফ শেষ। এবার দেখবেন উপরে তাকিয়ে কয়টা প্রশ্ন আপনার হাতে বাদ আছে, কয় মিনিট সময় বাদ আছে। এবার যে কয়টা প্রশ্ন আপনার কাছে বাদ থাকে, তার থেকে লাস্টে যে 2টা প্রশ্ন আসবে মাল্টিপল চয়েস, ওই 2টা মাইনাস করবেন। মাইনাস করে যে সময়টা হাতে থাকবে আপনি ওই প্রশ্নটা দিয়ে ভাগ করে প্রত্যেকটার জন্য ওইটুকু সময় পাবেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্র্যাগ এন্ড ড্রপে। ওকে, যদি আপনি দেখেন আপনার হাতে সময় আছে 7 মিনিট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাদ আছে 4টা, আর এটা বাদ আছে 2টা, 6টা প্রশ্ন বাদ আছে। তো আপনি তো আগেই জানেন এটা 2টা আসবে লাস্টে, কারণ তারা বলেছে কমপক্ষে 2টা বা 3টা দিব। তার মানে ধরে নিলাম আপনাকে 2টা দিবে। এবার আপনি যদি 6-এর থেকে 2 বাদ দেন, তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্র্যাগ এন্ড ড্রপ এসেছে 4টা, হাতে সময় আছে 7 মিনিট। তাহলে আপনি আগেই টের পাবেন এখন এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলা 7 মিনিটের মধ্যেই অ্যান্সার করতে হবে, মানে এক একটা 1.5 মিনিট প্লাস করে আমি রাখতে পারবো। আর লাস্টের 2টা প্রশ্নে গিয়ে যদি দেখেন সময় শেষ, অ্যান্সার করতে পারেননি, কোনো সমস্যা নেই, কারণ ওই 2টা আপনি এমনি অ্যান্সার করতেন না, বা করতেন আন্দাজে করতেন। প্রশ্ন তখন অটোমেটিক্যালি সাবমিট হয়ে লিসেনিং এ চলে যাবে। ওকে, সো আমাদের মূল গুরুত্ব দিতে হবে এইগুলাতে, কারণ এগুলাতে নাম্বার বেশি। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অনেক নাম্বার, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অনেক নাম্বার, রিঅর্ডার প্যারাগ্রাফে মোটামুটি নাম্বার আছে। আশা করি টাইম স্টাডিটা বুঝছেন। যদি আর না বুঝেন, ডোন্ট ওয়ারি, আর কোনো কোশ্চেন লাগবে না। আপনি যখন মক টেস্ট দিবেন আমার কাছে, তখন আপনি এমনিই বুঝতে পারবেন। মক টেস্ট ওপেন করলে দেখবেন ওখানে আমি যা যা বলেছি ওইভাবে দেখা যাবে। ওকে, আচ্ছা, এবার আসেন আরেকটা চ্যালেঞ্জ আছে পিটির রিডিং পার্টে। সেই চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে, মোটামুটি বুঝতেছি তো না?
ভিডিও অডিও ক্লিয়ার আছে না? ওকে, ক্লিয়ার, ঠিক আছে। অ্যাগেন আরেকটা চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা কি? টাইম স্টাডিতে একটা চ্যালেঞ্জ হচ্ছে পিটিতে অনলাইন বেসড বা কম্পিউটার বেসড কোয়েশ্চেন হওয়ার কারণে আমরা মাঝে মাঝে বুঝতে পারবো না পরের প্রশ্নটা কি আছে, পরের প্রশ্নটা বড় নাকি ছোট, এটা একটা সমস্যা আছে। যেমন ধরেন, ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন, প্রথম প্রশ্নটা চলছে, দেখলেন এই প্রশ্নটা প্রায় 5 লাইনের মোটামুটি সাইজের। তো পরের প্রশ্নটা তো ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন আসবে, এটা আপনি বুঝতে পারবেন, কারণ কি তারা তো বলেছে এটা কমপক্ষে 5 থেকে 6টা দিব, তার মানে 5টা পর্যন্ত এটা থাকবে। কিন্তু আপনি এটা তো দেখতে পাবেন না, পরের প্রশ্নটা তো আর দেখা যাবে না, ক্লিক করলে তো নেক্সটে চলে যাবে, সেটার পিছনে আসা যায় না পিটিইতে। যেটা সাবমিট করে সামনে চলে গেছেন চলে গেছেন। তাহলে আপনি আগের প্রশ্নে বসে থেকে বুঝতে পারবেন না পরের প্রশ্নটা কি বড় না ছোট। যদি এমন হইতো ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন 5টা দিয়েছে, 5টা আমি দেখে ফেলছি আগেই, 3টা বড় বড় 2টা ছোট ছোট, তাহলে আমরা কি করতাম বলেন তো? ওই 3টা বড়তে একটু বেশি সময় দিতাম, ছোট 2টাতে একটু কম সময় রাখতাম। কিন্তু এটা তো বোঝা যায় না, আপনি বুঝতে পারবেন না 5টাই ছোট আসছে নাকি 5টাই বড় আসছে, নাকি 5টার মধ্যে 3টা বড় 3টা ছোট 2টা ছোট, কিছুই বোঝা যাবে না। যেই প্রশ্নটা সামনে আসবে কেবল ওইটাই দেখতে পাবেন, সাবমিট করবেন, এর পরে গিয়ে পরেরটা দেখতে পাবেন। খালি দেখবেন উপরে কয়টা প্রশ্ন দিছে, 15/1, একে যখন থাকবেন 1 নাম্বার প্রশ্নই দেখা যাবে। এই জন্য আমাদের এখানে একটা সমস্যা হয় যে টাইম আমাদের সবগুলাতেই অ্যাভারেজে 1.5 থেকে 2 মিনিট রাখতে হয়, কারণ আপনি আগে থেকে বুঝতে পারবেন না পরেরটা বড় নাকি ছোট। সো খুব সতর্ক, এই প্রশ্নগুলা মোটেও আপনি 1.5 থেকে 2 মিনিটের উপরে অ্যান্সার করবেন না। কিন্তু সমস্যা হচ্ছে এত বড় প্রশ্ন 1.5 থেকে 2 মিনিটে ভাই কেমনে অ্যান্সার করবো? এটা তো পড়তেই লাগে 2 মিনিট। কি করবেন? কর্তৃপক্ষ সাজাইছে এমনি, উপায় নাই। এখন যদি নিজেরা কোশ্চেন করতাম তাইলে হয়তো রিডিং এর সময় দিতাম 35 মিনিট 40 মিনিট, তাহলে আরাম করে বসে বসে অ্যান্সার করতে পারতেন। এখন সবাই এইভাবেই দিচ্ছে, আপনাকে ওইভাবেই দিতে হবে, মেনে নেন, কিছু করার নেই। এর ভিতর থেকেই ভালো রেজাল্ট করবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে আমরা কি কি পড়বো? টাইম স্টাডি পড়া হলো। এবার আমাদের নেক্সট পড়া হচ্ছে এই দুটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস। আমরা অলরেডি এই দুইটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর উপর আপনাদের একটা রেকর্ডেড ক্লাস আগেই দিয়ে রাখছি। মোটামুটি এই ব্যাপারে আপনাদের আইডিয়া হয়ে গেছে, কারণ এগুলো আগে থেকে না দিলে আজকে প্রথমবারের মতো শো করলে আপনি একেবারে মনে হইতো নদীর মাঝখানে পড়ে গেছেন, এমন একটা ফিলিং চলে আসতো। অলরাইট, সো আজকে আমরা এই দুইটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস পড়বো, পাশাপাশি কলোকেশনের একটা লিস্ট আপনাদের দিয়েছি, যেখানে অনেকেই বলবে যে কলোকেশন ভালো করে মুখস্থ করেন রিডিং এ ভালো স্কোর করার জন্য। আমরা পাশাপাশি ওই জিনিসটা পড়বো। এই দুইটা জিনিস আমরা পড়বো আজকে। নেক্সট ক্লাসে আমরা এই দুইটা জিনিস আবার প্র্যাকটিস করব। যদি প্র্যাকটিস করে আমাদের সময় হাতে মিলে তাহলে আমরা রিঅর্ডার প্যারাগ্রাফ পড়বো, অথবা আমরা শুরুতেই রিঅর্ডার প্যারাগ্রাফ পড়ে ফেলবো, তারপরে সময় থাকলে আমরা ফিল ইন দা ব্ল্যাঙ্কস আজকে যেগুলো পড়ছি এগুলো আবার অ্যাগেন প্র্যাকটিস করব। আর যদি সময় না থাকে তাহলে আরো একটা ক্লাসে গিয়ে আমরা রিঅর্ডার প্যারাগ্রাফ পড়বো আর কি। ওকে, সো আজকে আমরা কি পড়ছি? ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন, পাশাপাশি পড়ছি ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্র্যাগ এন্ড ড্রপ। অলরেডি এই ব্যাপারে আপনাদের আগেও ধারণা দেওয়া হয়েছে, আজকে আরেকটু ধারণা দিতে হবে যেগুলো আমি রেকর্ডের ক্লাসে দেই নাই। ওকে, সো এবার চলেন, আমাদের খাতায় থাকছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে অ্যান্সার করতে হবে একটা প্রশ্ন। রিঅর্ডার প্যারাগ্রাফস 1.5 থেকে 2 মিনিট। ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্র্যাগ এন্ড ড্রপ, ফিক্সড কোনো টাইম নাই, হাতে যতক্ষণ সময় বাদ থাকে ওই সময়টারে ভাগ করে নিব। কম থাকলে তাড়াহুড়ো করতে হবে, বেশি থাকলে আস্তে ধীরে অ্যান্সার করা যাবে। ওকে, এবার আসেন, এই যে দুইটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এই দুই ফিল ইন দা ব্ল্যাঙ্কস আমি আপনাদের অলরেডি একটা সাজেশন দিয়েছি, যেটার নাম সাজেশন 50-50। অলরেডি আপনাদের হাতে সেই সাজেশনটা আছে। কারো কারো সাজেশনটা হয়তো শেষ হয়েছে, কারো কারো হয়তো হয়নি। সো তাদের হয়েছে তাদেরকে ধন্যবাদ, যাদের হয়নি তাদেরকে আসলে ধন্যবাদ না, কারণ এতদিনেও যদি, দীর্ঘ 1.5 মাসেও যদি সাজেশনটা শেষ না করতে পারেন তাহলে করলেনটা কি আসলে। এবার চলেন আমরা ক্লিক করছি ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন। খাতায় লেখা হয়েছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন। পরীক্ষার হলে প্রশ্ন আসবে 5 থেকে 6টা, টোটাল নাম্বার 26 বা 25, কেউ বলবে আর একটু কম বেশি, তো আপনি লিখে রাখেন 26, যেহেতু আমাদের সিলেবাসে আমরা 26 লিখেছি বোধহয়। ওকে, আমি ক্লিক করলাম ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন। এবার এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্রপ ডাউনে কতগুলা কোয়েশ্চেন আছে খেয়াল করেন। 1129টা কোয়েশ্চেন আছে, অনেক প্রশ্ন, 1129টা প্রশ্ন আছে। ভেরি গুড, অনেক প্রশ্ন। আচ্ছা, এবার 1129টা আপনার পক্ষে পড়া সম্ভব না, সম্ভব কিন্তু দরকার নেই, এত পড়া দরকার নেই।
এখান থেকে আমরা বেছে বেছে 50টা প্রশ্ন বের করেছি যেগুলো একটু বেশি বেশি পরীক্ষায় আসে। আমরা বলি ওগুলো আগে শেষ করেন, তারপরে যদি সময় থাকে, আপনি যদি মনে করেন যে আমি আরো কিছু শেষ করে রাখি, তাহলে আপনি আরেকটু বেশি করতে পারেন। যেমন এই আইডিটা আমরা নিয়েছি, এটা মাহমুদুলের আইডি, বুঝছেন? এই মাহমুদুল, ওই যে দেখছেন, ওই যে মাহমুদুল ইসলাম, এটা হচ্ছে ওর আইডি। হ্যাঁ, তো ওর আইডিটা আমার কাছেই আছে, আমারটা আবার অন্যজন ইউজ করতেছে, এই মোমেন্টে লগ ইন করে আছে, তো আমি এটাতে ঢুকলাম। তো দেখেন ও আসলে নিজে কতগুলো পড়ছে, ও প্রায় 101টা পড়ছে, আমরা তো 50টা দিছি, সে ডাবল করে পড়ছে। এইটা এই মাহমুদুল ছেলেটা যে কিছুদিন আগে যে 81 পাইছে, 81 যে পেয়েছে এই ছেলেটা। সো আপনি পরিশ্রম বেশি করলে এটার বেনিফিট বেশি আসবে, এটা এটা পৃথিবীর চিরায়ত একটা সত্য কথা। ওকে, আচ্ছা, এবার আসেন এখানে আমরা যেটা করছি, আমাদের যে 50-50 সাজেশন আছে, ওই 50-50 সাজেশনটা আমরা তৈরি করছি কিসের উপর ভিত্তি করে? মোটামুটি এই ব্যাপারে আপনাদের আইডিয়া একটা আছে, যেটা বেশি বেশি পরীক্ষা রিপিট হয়। অ্যাপিউনি নিজেই আপনাকে হেল্প করে, দেখবেন অনেক প্রশ্নের পাশে লেখা থাকে টেস্টেড। টেস্টেড যেটা বেশি লেখা থাকে, দেখবেন ফ্রিকোয়েন্টলি সেটা বেশি বেশি পরীক্ষায় আসে। অর্থাৎ অ্যাপিউনি এগুলো একটু আপডেট করে, যে কোনগুলো আসতেছে এক্সামে, বা স্টুডেন্টরা নিজেরাও আপডেট করতে পারে পরীক্ষা দেওয়ার পরে তাদের ইনফরমেশন গুলো এখানে বসানোর পরে। ওকে, এবার এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস থেকে আপনাদেরকে আমরা একটা পিডিএফ দিছি, পিডিএফ নাম্বার 2, মনে আছে আশা করি। দিছিলাম কেন? অর্থগুলা মুখস্থ করার জন্য। ওই অর্থগুলা নেওয়া হয়েছে কোত্থেকে? অ্যাপিউনিতে দেখবেন অনেকগুলা ভোকাবুলারি আছে, ওই ভোকাবুলারি অ্যাপিউনি কালেক্ট করছে এই 1129টা প্রশ্নের ভিতর থেকে। তার মানে আপনি তো সাজেশনে শেষ করতেছেন 50টা, কিন্তু আপনার এখানে যেই সাজেশন, যে ভোকাবুলারি লিস্টটা দেওয়া হয়েছে, সেই ভোকাবুলারি লিস্ট তৈরি হয়েছে 1129টা প্রশ্নের উপর থেকে। অর্থাৎ এই 1100 প্রশ্নের ভিতরে যেগুলা কঠিন কঠিন শব্দ আছে, যেগুলা মনে হয়েছে যে আপনি অর্থগুলা জানবেন না বা পারবেন না, অথবা একটু টাফ, সেগুলাকে আলাদা করে পিডিএফ নাম্বার 2 এর মধ্যে অর্থ করা হয়েছে। তার মানে আপনি এখানে যদি পিডিএফ নাম্বার 2টা মুখস্থ করেন, আলটিমেটলি আপনার এই 1129টা প্রশ্নের উপরে প্রস্তুতি নেওয়া হবে। যদিও আপনি সময়ের অভাবে 1129টা প্রশ্ন শেষ করতে পারবেন না, বাট পিডিএফটা শেষ করলে মোটামুটি এই 1129টা প্রশ্নই আপনার কম বেশি শেষ করা হবে, কারণ ওখানকার কঠিন শব্দগুলোই পিডিএফ এর মধ্যে উঠছে। সো পিডিএফটা আশা করি যারা শেষ করেছেন ভালো, যারা এখনো করেননি দয়া করে তাড়াতাড়ি ওই পিডিএফটা শেষ করেন। অর্থ ছাড়া আপনি এখানে খুব একটা ভালো কিছু করতে পারবেন না। এইবার আমরা আপনাদেরকে একটা সাজেশন দিয়েছি এখান থেকে, যেটার নাম 50-50 সাজেশন। কোথায় আছে? শো করছি, অলরেডি আপনাদের কাছে আছে। আবার আমি এটা শো করতেছি। আচ্ছা, এই হলো আমাদের 50-50 সাজেশন, খেয়াল করেন। এটা আপনাদের কাছে অলরেডি আছে। এটা হলো ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন, যেটা উপরে আছে। এটা হলো ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্র্যাগ এন্ড ড্রপ, যেটা নিচের ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা। গট ইট? এবার এই সাজেশনের মধ্যে একটা বিষয় দেখছেন, সেটা হচ্ছে এখানে যে নাম্বার গুলো আমরা সাজিয়েছি, খেয়াল করেন এই নাম্বার যেগুলো সাজিয়েছি, এই নাম্বারের মধ্যে উলট পালট আছে। যেমন উপরে ধরেন 892, আবার 600 চলে গেছে লাস্টে, আবার 3 নাম্বার চলে গেছে পিছনে, সেটা 3 নাম্বার না, সবার উপরে থাকার কথা ছিল। এইগুলা হচ্ছে 50টার ভিতরে যেগুলো আবার একটু বেশি বেশি আসছে, ওগুলারে রাখা হয়েছে শুরুর দিকে। আশা করি বুঝছেন। যেমন আপনি যদি সার্চ করেন, দেখবেন 892 নাম্বারটা অনেকবার আসছে, 869 নাম্বারটা অনেকবার আসছে, 866 নাম্বারটা অনেকবার আসছে। সেম জিনিস এখানে। এটা কেন করছি? এটা এই জন্য করছি, আমরা কি করতাম, স্যাররা আমাদের ছোটবেলা পড়া দিত 10টা, 3টা করে আর করতাম না। তখন আবার চিন্তা হয়েছে ওই 3টাই এমন কিছু দিয়ে রাখি, ওই 10টার মধ্যে যে 3টা সেরা, ওই 3টা দিয়ে রাখি প্রথমে, কারণ সবাই তো আর সব পড়া পড়ে না। কেউ যদি অন্তত শুরু থেকে শুরু করে 2-3 দিন ঠেলার চোটে পড়াশোনা করে 10-12টাও শেষ করে, সে যেন বেশি বেশি আশাগুলা সিস্টেমে শেষ করে ফেলে। এই জন্য আমরা ওগুলার একটু শুরুর দিকে রাখছি। এগুলো আমার হাতের কলমে লেখা। ওকে, আশা করি আপনি ক্লিয়ারলি বুঝছেন। যেমন দেখেন 892 নাম্বার, আপনি সার্চ করলে দেখবেন এটা অনেকবার পরীক্ষায় আসছে। কিভাবে সার্চ করে এগুলো বের করতে হয় আপনারা অলরেডি জানেন, কারণ আমরা বিভিন্ন সময় আমাদের সাজেশন বের করছি। এই যে দেখেন 892 নাম্বার, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। অ্যাপিনির এই পাশে লেখা থাকে কোনটা কোন ক্যাটাগরির, তারা বলছে এটা অনেক হার্ড। নো প্রবলেম, ওদের এদিকে তাকানোরই দরকার নেই, তাহলে ভয় পাবেন। হার্ড আসতে পারে না এক্সামে, আসতে পারে, সো আপনার হার্ড হলেই কি। ওকে, আচ্ছা, এই হলো 892 নাম্বার। যেমন এটাতে দেখেন টেস্টেড হয়েছে 533 টাইমস। এটা সাধারণত স্টুডেন্টরা এখানে ক্লিক করে তাদের এক্সামের ইনফরমেশন দিয়ে এটা রিপোর্ট করে আর কি।
আবার আমরা এই গল্প বলছি যে অনেকে জানেই না এখানে কেমনে লিখতে হয়, বাট তার পরীক্ষায় দেখা গেল এটা আসছে। সো এই প্রশ্নটা পরীক্ষা আসার পরেও অনেকে এখানে লিখে না। আবার অনেকের রেজাল্ট হয়ে গেলে সে আর দ্বিতীয়বার অ্যাপিয়ে নিতে ফেরত আসে না। ভেরি, এটা একদম ভেরি সিম্পল ব্যাপার। যেমন মাহমুদুলের রেজাল্ট হয়েছে, তার আইডি এখন আমি ইউজ করতেছি, সে তো আর এটাতে ঢোকার কোনো প্রয়োজন নেই। এখন দেখা গেল তার দুই তিনটা যদি কমন পড়ে, সে এটাই সে আবার খুঁজে বের করে এখানে লিখবে, ওই সময় কি তার আছে? তার মানে ধরে নিতে পারি অ্যাপিনিতে যেগুলো টেস্টেড বেশি লেখা থাকে ওগুলা আরো বেশি পরীক্ষায় আসছে। যেমন দেখেন আরেকটা আছে, 2 নম্বরে যেটাকে রাখছি, সেটার নাম্বার কত? সেটার নাম্বার হচ্ছে 869। দেখেন এটা কতবার আসছে, এই হলো 869, 869। এটা দেখেন আপনার ওইটা থেকে, হ্যাঁ, টেস্টের টাইম আরেকটু বেশি, তার মানে প্রথম দিকের গুলা বেশি বেশি আসাগুলা। ওকে। আর এটার সাইজ কিন্তু বড়, বিশাল বড়, দেখছেন কিনা? সো আপনার এখানে বড় আসতে পারে, ছোট আসতে পারে। এখন এত বড় শূন্যস্থানটা যদি আসে পরীক্ষায়, কেমনে এটা 2.5 মিনিটে দিবেন? আরে 1.5 থেকে 2 মিনিটে দিবেন, কিছু করার নাই। কারণ এখানে যদি সময় বেশি ইউজ করেন তাহলে লাস্টের গুলাতে গিয়ে মোটেও টাইম পাবেন না। সো এখানে 1.5 থেকে 2 মিনিটের বেশি ব্যবহার করাই যাবে না। কোনো কারণে যদি এখানে 1.5 থেকে 2 মিনিটের বেশি সময় নিয়ে ফেলেন, তাহলে গিয়ে দেখবেন আপনার রিঅর্ডার প্যারাগ্রাফ দিতে দিতেই পরীক্ষার সময় শেষ। তখন ওখানে অনেক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনি আহ, পাবেন না, অটোমেটিক্যালি কোশ্চেন চলে যাবে লিসেনিং এ, এরকম অনেকের সাথে হয়েছে। ওকে। আচ্ছা, সো টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট এখানে, যত বড়ই হোক আপনার ওই 1.5 থেকে 2 মিনিটেই দিতে হবে। এখন এটা 2 মিনিটে দিতে গেলে আপনাকে কতটা মানে প্রম্পট হইতে হবে এই জায়গায়, কেমন হইতে হবে বলেন তো? জাস্ট এরকম আপনি পড়ে যাবেন, একবারই হয়তো সুযোগ পাবেন, আবার যে রিথিঙ্ক করবেন, আবার যে পিছনের লাইনটা পড়ে দুইবার একটু দেখে আসবেন, ওই সুযোগটা কিন্তু এখানে করতে পারবেন না। বিকজ অফ আপনার এখানে সিম্পলি 2 মিনিট দেখতে দেখতেই চলে যাবে, পড়তে পড়তেই চলে যাবে। সো আমাদের এখানে এগুলা সলিউশন করার বিভিন্ন ওয়ে আছে। এবার ধরেন আমরা সলিউশন করা শুরু করি। আচ্ছা, এটা বড় আছে, এটা দিয়েও করতে পারি, ধরেন আমরা এটা দিয়েই করি, এটাও হার্ড, কিছু করার নাই। আম, হইতে পারে হার্ড, পরীক্ষায় আসতে পারে, এটা মোটামুটি ভালো হার্ড আছে। এটা একটা বিশাল বড়। সো এমনিতেই 2 মিনিটে কাভার করা এটা খুব টাফ হয়ে যাবে। আচ্ছা, নো প্রবলেম, আমরা করতে থাকলাম। ধরেন 869 নাম্বার, খাতায় লিখেন 869 নাম্বার। আমরা আরো দু একটা একসাথে করে দেখাই, দেখেন কি হয়। এখানে এই শূন্যস্থানগুলা সলভ করার জন্য অলরেডি আমরা জানি যে এখানে অর্থের দ্বারা যদি আমরা কাজ করি তাহলে আমরা একটু তাড়াতাড়ি করতে পারবো। রেকর্ডেড ক্লাসে ওই থিমটা আগেই প্রোভাইড করা হয়েছে আপনাদের। এখন বিষয়টা হচ্ছে যদি আমরা কেউ অর্থের দ্বারা এগুলা না করতে চাই, খেয়াল করেন, তাহলে কিভাবে করা যেতে পারে? গ্রামার দিয়ে সলিউশনটা করা যেতে পারে। তাছাড়া আপনি এখানে গ্রামার যদি খুব ভালো পারেন, সেই ক্ষেত্রে আপনি কিছুটা বেনিফিট পেতে পারেন। তবে যদি আপনি এখানে গ্রামার খুব একটা পারেন না, টুকিটাকি অল্প অল্প, তাহলে কি খুব বেশি লস হয়ে যাবে? ব্যাপারটা কি ওরকম না। এখানকার মূল বিষয়টা হচ্ছে আপনি যতটা গ্রামাটিক্যালি অ্যাপ্লাই করবেন, গ্রামাটিক্যালি এখানে অ্যাপ্লাই করতে গিয়ে দেখবেন আপনি সলিউশনটা ফাইনালি করতে পারছেন না। বিকজ অফ এখানে থিমেটিক্যালি অ্যান্সার করতে হয়, গল্পের থিম বুঝে বুঝে অ্যান্সার করতে হয়। যদি গল্পের থিম না ধরতে পারেন, সেই ক্ষেত্রে আপনি এখানে খুব ভালো অ্যান্সার করতে পারবেন না। এখন থিম ধরার জন্য আপনাকে গল্পের ভিতরে যে শব্দগুলো লেখা থাকে সেই শব্দের অর্থগুলো বুঝতে হবে। এবার আপনি যদি শব্দের অর্থগুলো না জানেন, তাহলে পড়ার পরে আপনি বুঝতে পারবেন না তারা কি বলছে আসলে, তখন কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না। এটা স্বাভাবিক লজিক। অর্থাৎ আপনাকে এখানে প্রত্যেকটা অপশনে 4টা করে উত্তর দিবে, 4টা করে উত্তর দিবে, 4টা করে উত্তর দিবে। আপনার কাজ কি? 4টা উত্তরের মধ্যে যে কোনো একটা উত্তরকে সিলেক্ট করা। ওকে। এবার আপনি 4টা উত্তরের মধ্যে একটা সিলেক্ট করবেন। নিশ্চয়ই 4টা সিলেক্ট করতে পারবেন না, বাট কোনটা সিলেক্ট করবেন? এই বাক্যের সাথে, অর্থের সাথে যেটা মিলে ওটাকেই সিলেক্ট করতে হবে। এবার যদি বলেন যে আমি গ্রামারে খুব ভালো, আমি গ্রামাটিক্যালি সিলেক্ট করতে চাই, তাহলে আমি কি করব? হ্যাঁ, করতে পারেন, কিন্তু আপনি সব সময় এখানে গ্রামাটিক্যালি সলিউশন করে পার পাবেন না যদি না গ্রামারের সাথে অর্থটাকে অ্যাপ্লাই না করেন। যেমন ধরেন এটাই দেখেন, এটা মোটামুটি আচ্ছা। তাহলে আজকের ক্লাসে আমি একটু আনমিউট করব, আপনাদের কিছু লাইভ পারফরমেন্স নিব। যেহেতু আমি এই ক্লাস আগেই আপনাদেরকে দিছি, কতটুকু হইলো, কে বাসায় পড়াশোনা করতেছেন,
কে আমার রেকর্ডেড ক্লাস ফলো করছেন এতদিন, এটাও একটু দেখার দরকার আছে। মানে আপনারা তো আশা করি এতদিন এটার উপর পড়াশোনা করছেন। সো আমরা এখানে অ্যান্সার জিজ্ঞেস করবো, সেটা তো থাকবেই, পাশাপাশি থিম গুলো আমরা দেখি কে কে প্রেজেন্ট করতে পারি। আমি একটু আনমিউট করি, দয়া করে ঝামেলা করেন না। এখানে একটু কথাবার্তা তো হবে, একটা প্রশ্ন করলে অনেকেই উত্তর দিবে, বাকিরা একটু মেনে নিয়েন, যারা পারবো না চুপ করে থাকেন, আমরা একটু দেখি যে আসলে আপনাদের কতটুকু এবিলিটি তৈরি হলো। আমি একটু আনমিউট করি, আমি জাস্ট আপনাদেরকে কোশ্চেন করি, আপনারা টুকটাক একটু উত্তর দিবেন। হ্যাঁ, আমি একটু আনমিউট করি, কাইন্ডলি ঝামেলা করিয়েন না, একটু আনমিউট করি। ওকে, আনমিউট করলাম। ওকে, এবার দাঁড়ান, এই যে এখানে আমি একটা ক্লিক করলাম, বলেন তো গ্রামাটিক্যালি এই শব্দগুলা কি, মানে আপনার কাছে কি মনে হইতেছে এগুলো? অ্যাডভার্ব। ওকে, গুড, অ্যাডভার্ব। আচ্ছা, এবার আমরা আজকে কিন্তু কিছু গ্রামার পড়তেছি, কিন্তু এই গ্রামারটা কতটা কাজে লাগবে ওটা পরে বলবো, বাট যা পড়বো লিখে রাখবেন খাতায়, এখানে না লাগুক অন্য জায়গায় লাগবে। এখানে অ্যাডভার্ব এটা কেমনে হইলো, ঝটপট লিখে ফেলবেন খাতায় আর কি, যা যা বলি সবই লিখে ফেলেন, রেকর্ড কেউ করবেন না। যেমন আমরা জানি যে এলওয়াই যুক্ত শব্দগুলা অ্যাডভার্ব হয়, এটা আমরা পড়ছি, ছোটবেলা পড়ছি। তো এখন এখানে দেখা গেল কি সবকটা শব্দের শেষে এলওয়াই আছে, তাহলে সমস্যাটা কই হলো? যদি এখানে একটা শব্দের পিছনে এলওয়াই থাকতো তাহলে বুঝতেন এখানে সবগুলোর মধ্যে একটা হচ্ছে অ্যাডভার্ব। এবার যদি এমন হইতো এই সেন্টেন্সটা পড়ার পরে আপনি গ্রামাটিক্যালি বের করলেন এখানে একটা অ্যাডভার্ব বসবে, তাহলে আপনি ঝটপট করে কোনটা উত্তর দিতেন, যেটার পিছনে অ্যালয় আছে, আর কিছু দেখা লাগতো না। সমস্যাটা বাড়ছে এখানে চারটা শব্দের শেষে অ্যালয় থাকবে। এটা পিটি এই কাজটা করে যেটা আইএলটিএস করে না, বা অন্য এক্সাম এই কাজটা করে না। ধরেন আপনি পরেরটাই যান, একটু মিউট রাখেন, হ্যাঁ কথা বলে বলে কাইন্ডলি একটু কষ্ট করে মিউট করে ফেলবেন। যেমন ধরেন আপনি এটাতে আসলেন, সবগুলা সেম। আচ্ছা, আরেকটা সহজ দিই, এগুলা গ্রামাটিক্যালি কি বলেন তো? জিরান বা পার্টিসিপল। ওকে, গুড। জিরান পার্টিসিপল। ওকে, জিরান্ডার পার্টিসিপল নিয়ে আমাদের ভালো আইডিয়া হয়ে গেছে, আশা করি রচনার ক্লাসে এটা আমরা পড়ছিলাম। তাহলে ঘটনা হচ্ছে এখানে তো জিরান্ডও হইতে পারে, পার্টিসিপলও হইতে পারে। তো কেমনে হইলো, ভার্বের সাথে আইএনজি। তো এখানে কয়টা শব্দের সাথে ভার্বের সাথে আইএনজি আছে? সবগুলাই, সবগুলাই। এখানে সবগুলাই ভার্ব, তার সাথে আইএনজি, প্রত্যেকটাই হাইব্রিড ওয়ার্ডস, হাইব্রিড ওয়ার্ড। তাহলে আমাদের এখানে ধরেন কেউ যদি সিলেক্ট করেন এখানে একটা পার্টিসিপল পড়বে বা জিরান পড়বে, তো আপনি দিবেন কোনটা? সবগুলাই তো একই কাহিনী। তাহলে ঘুরে ফিরে কিন্তু আপনাকে ওই জায়গায় যেতে হবে, কোনটা দিব, এই বাক্যের অর্থের সাথে যেটা মিলবে ওইটাই দিব। তাহলে এবার আসেন, ধরেন এখানে মিস্টার শুক্কুর আলী আর মিস্টার আক্কাস আলী। আক্কাস আলী দারুণ ভাবে গ্রামারে ভালো, তিনি পড়া মাত্রই বুঝে গেছে এখানে একটা জিরান হবে। এবার উনি ধরছে যে এখানে একটা জিরান হবে, উনি ক্লিক করে দেখলো চারটাই জিরান। এবার শুক্কুর আলী গ্রামারে অতটা ভালো না, কিন্তু শুক্কুর আলী অর্থ জানে, ইম্পোজিং এর অর্থ কি, শুক্কুর আলী জানে ফিগারিং এর অর্থ কি, শুক্কুর আলী জানে রিলাইং এর অর্থ কি, শুক্কুর আলী জানে পুরিং এর অর্থ কি, শুক্কুর আলী জানে ওরিয়েন্টেশনের অর্থ কি, শুক্কুর আলী জানে ওয়েল ডিরেক্টেড এর অর্থ কি। অর্থাৎ শুক্কুর আলী এই শব্দের, ইনের শব্দের অর্থ সে জানে, কিন্তু সে জানে না এটা জিরান কি জিনিস। তাহলে পরীক্ষায় নাম্বার পাবে শুক্কুর আলী, বিকজ অফ এখানে সে পড়বে, সে ইনেটের অর্থ যদি জানে, সে ওয়েল ডিরেক্টের অর্থ যদি জানে, আর যদি কিউজের অর্থ জানে, মোটামুটি সকল অর্থ জানা লাগে না, একটা সেন্টেন্সের দুই তিনটা মেইন শব্দের অর্থ জানলেই সেন্টেন্সের থিমটা বোঝা যায়। তখন শুক্রালি করবে কি, ওই অর্থের সাথে মিল করে সে যদি এখানকার চারটার অর্থ জানে সে সেটা দিয়ে দিবে, কিন্তু সে জানলোই না এখানে জিরান বসে না কি বসে, সে গ্রামাটিক্যালি ওটা জানেই না, তাহলে ওর উত্তরটাই কারেক্ট হবে আগে। তা আমাদের দরকার কি, 1.5 থেকে 2 মিনিটে এত চিন্তা কখন করবেন? খালি পড়তে থাকবেন আর ক্লিক করতে থাকবেন। একটাই থিম তৈরি করতে হবে, সেটা হচ্ছে বাক্য পড়ে প্রথমেই টেন্ডেন্সি থাকবে, 1.5 মিনিটে ভিন্ন চিন্তা করতেই পারবেন না। একটাই ওয়ে পড়তে থাকতে হবে, অর্থের উপর থাকতে হবে, সেই অর্থের সাথে মিল করে আপনাকে বসাইতে হবে। যদি আপনি গ্রামাটিক্যালি এখানে ভালো হন, সেটা আপনার একটা আলাদা অ্যাডভান্টেজ দিতে পারে, কিন্তু সেটা দিয়েও পার পাচ্ছেন না যদি কিনা আপনি এগুলার অর্থ আলাদা আলাদা করে না জানেন, বিকজ অফ এখানকার ম্যাক্সিমাম গ্রামার গুলো একই রকম সাজাবে। যেমন ধরেন আরেকটা ওপেন করে রাখছি, এই যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, 192 নাম্বার যেটা, সেম কাহিনী, প্রত্যেকটাতে ক্লিক করেন। এগুলা কি বলেন তো গ্রামাটিক্যালি? ভার্ব ভাইয়া। ভার্ব। প্যাচ লাগাই দিছেন। নাউন আছে। নাউন আবার প্লুরাল। আচ্ছা,
ঠিক Plural. আছে, Noun. ওকে ওকে, ধরেন এখানে আমরা এক ভাই বলছে নাউন নাউন নাউন, ঠিক আছে, ধরলাম উনি এটা পারে। তো নাউন তো এখানে চারটাই। আবার কেউ বলছে ভাই ভার্ব, কিন্তু ঘটনা হচ্ছে আপনি ডিবেট দেখে হয়তো ভাবছেন যে এটা ভার্ব হইতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যে এক্সপ্লেনেশন তো আর ভার্ব না, ওটা তো নাউন। এক্সাম্পল শব্দটা তো আর ভার্ব না, ওটা তো নাউন। কারণ উদাহরণের ইংরেজি নাম এক্সাম্পল, ব্যাখ্যার ইংরেজি নাম এক্সপ্লেনেশন। আবার ডিবেট আর এক্সকিউজ। এবার আসি যে ডিবেট তাহলে এখানে নাউন কেমনে হইলো, এটা নোট করে নিবেন। ইংরেজিতে অনেক শব্দ আছে, নোট করবেন। ইংরেজিতে অনেক শব্দ আছে যেগুলো একই সাথে ভার্ব হয়, একই সাথে নাউন হয়, মানে একটা শব্দ ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে সেন্টেন্সের স্ট্রাকচারের উপর নির্ভর করে। যেমন ধরেন ডিবেট মানে হচ্ছে আপনার বিতর্ক করা, আবার ডিবেট অর্থ বিতর্ক। যেমন আপনি যদি বলেন আই ডিড নট লাইক ইউর ডিবেট, আমি তোমার বিতর্ক পছন্দ করিনি, এক্ষেত্রে হলো নাউন। তোমার কি পছন্দ করিনি, তোমার বিতর্কটা আমি পছন্দ করিনি, তোমার কিছু একটা, তোমার বিতর্কের ইংরেজি নাম ডিবেট, নাউন। এবার যদি বলি চলো তোমার সাথে ডিবেট করি, এবার হবে ভাব। তার মানে আমাদের ইংরেজিতে এরকম অনেক শব্দ পাবেন, যেমন ধরেন বেনিফিট। বেনিফিট শব্দের অর্থ সুবিধা, এটা নাউনও হয়, এটা আমাদের হচ্ছে ভার্বও হয়। সে আপনাকে বলা হইলো তুমি আমাকে কিছু সুবিধা দাও, অথবা মেক সাম বেনিফিটস ফর মি, আমার জন্য কিছু সুবিধা তৈরি করো, আমার জন্য কিছু সুবিধা তৈরি করো, এক্ষেত্রে এটা হবে নাউন। এবার যদি বলি আমি তোমাকে সুবিধা দিব, আই উইল বেনিফিট ইউ, এটা হবে ভার্ব। তাহলে বেনিফিট শব্দটা একই রইলো, সে নাউনও হতে পারে, সে ভার্বও হতে পারে। বিষয়টা হচ্ছে ইংরেজিতে অনেক শব্দ অনেক পার্টস অফ স্পিচে রূপান্তরিত হইতে পারে, সেই সুবাদে এখানে ডিবেট নাউন হয়ে গেছে। এবার আসেন এক্সকিউজ। এখানে এক্সকিউজেস, আপনি যদি কাউরে কিছু অজুহাত দেন, সেটার ইংরেজি নাম এক্সকিউজ, আর নাম মানেই নাউন, চারটাই তো নাউন। এবার ধরেন আপনি কেউ এটা বলেন তো এটাতে কি বসবে বলেন তো, মানে অ্যান্সার না দেখে বলেন তো গ্রামাটিক্যালি এটাতে কি বসবে। আইএনজি হবে ভার্বের সাথে। Gerund. Without plus gerund. আচ্ছা ঠিক আছে, কেমনে হবে এটা বলেন তো, মানে কেন হইলো। উইদাউট একটা প্রিপোজিশন। Preposition-এর জন্য ভাইয়া। আচ্ছা, আমরা রচনার ক্লাসে আপনাদের বলেছিলাম বাই এর পরে ভার্বের সাথে আইএনজি দিবেন, গত ক্লাসে এটা আমরা বলছি খাতায় লিখে শিখতে, যে ভার্বের সাথে আইএনজি হতে পারে কখন, যদি তার আগের শব্দ প্রেপোজিশন থাকে, মানে প্রেপোজিশনের পরে যদি ভার্ব আসে ইউজুয়ালি সেই ভার্বের সাথে আইএনজি হয়। শর্ত হচ্ছে প্রেপোজিশনের পরে যদি ভার্ব আসে, কিন্তু প্রেপোজিশনের পরে কি সবই ভার্ব আসতে হবে এমন কোনো কথা আছে নাকি, না। যদি প্রেপোজিশনের পরে ভার্ব আসে ইউজুয়ালি সেটার সাথে আইএনজি হয়, যদি ভার্ব লাগে আর কি। সো উইদাউট একটা প্রেপোজিশন, এখন উইদাউট যে প্রেপোজিশন ওটা আবার আপনাকে মুখস্থ করতে হবে, কারণ প্রেপোজিশন তো অনেকগুলা, উইদাউট ছাড়াও তো আরো অনেকগুলো আছে। তার মানে প্রেপোজিশনের লিস্টও মুখস্থ করতে হবে। এবার এখানে ক্লিক করে দেখবেন কি সবগুলোর সাথে ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে এখানে আপনার এই গ্রামারটা স্টিল কাজে দিবে না যদি না আপনি কাউন্টিং এর অর্থ না জানেন, যদি না আন্ডারস্ট্যান্ডিং এর অর্থ না জানেন, যদি না কারেক্টিং এর অর্থ না জানেন, যদি না ভ্যালুইং এর অর্থ না জানেন। এবার আসেন আপনি এখানে উইদাউট যে একটা প্রেপোজিশন এটাও জানেন না, এখানে যে উইদাউট এর পরে জিরান বসতে পারে, ভার্বের সাথে আইএনজি বসতে পারে, অথবা হচ্ছে পার্টিসিপল হতে পারে, আপনি ওটাও বুঝেন না, নো প্রবলেম। শুধু আপনাকে বুঝতে হবে এক্সট্রা ব্র্যাকেটের অর্থ কি। এবার আপনি এক্সট্রা ব্র্যাকেটের অর্থ যদি না পারেন, এখানে গ্রামার পারার পরেও কাজ হবে না। তার মানে আপনার এগুলো আছে পিডিএফ। সো পিডিএফ এ কোন জিনিসটা আছে যেটা দিয়ে আপনি 1.5 থেকে 2 মিনিটে অ্যান্সার করতে পারবেন। এখন এইখানে যদি আপনি গ্রামার শিখতে চান, শিখতে পারেন, যে আমি শিখলাম প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে খাতার মধ্যে নোট করলাম, কিন্তু এটা কাজে দিবে কই, যদি ইউনিভার্সিটির এডমিশন টেস্ট হয় বা বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হয়, সেখানে এগুলো ভালো কাজে দিবে। এইখানে ওরা যেটা করে, আপনি যতগুলো এক্সপ্লোর করবেন সবগুলাতে একই জিনিস থাকে, সব কয়টা সেম সেম পার্টস অফ স্পিচ বসায় রাখে। বলেন তো এখানে কি বসতে পারে, কি গ্রামার বসতে পারে এখানে। ইনফিনিটিভ। Infinitive. বেস ফর্ম। ঠিক আছে, এবার একজন আপু ভার্বের মোটামুটি ভালোই উত্তর করতে পারছে। আপু এখানে বলেন তো কয়টা ইনফিনিটিভ আছে। এখানে তো একটা ইউজ আর স্টেবিলাইজ। ইউজ আছে ভাইয়া, ইউজও আছে। ইউজ, অনলি ইউজ ভাইয়া। আচ্ছা, অনলি ইউজ। Only use. ঠিক আছে, ইনফিনিটিভ বিষয়টা কি আপু বলেন তো। 2 প্লাস B1 হবে এটা। 2 প্লাস V1 হবে। ভার্বেল একটা। আচ্ছা, সবাই একটু খাতায় লিখবেন, এগুলা কাজে দিবে, এইখানে না অন্য জায়গায় শিখে রাখেন, রচনায় লাগাতে পারবেন বা অন্য কোনো জায়গায়। খাতায় লিখবেন 2 প্লাস V1, এটারে বলে ইনফিনিটিভ। 2 অর্থ তে, 2 এর পরে ভার্বের V1 বসে, কিন্তু ঘটনা হচ্ছে 2 প্লাস V1 না, সূত্রটা হওয়া উচিত 2 প্লাস ভার্বের বেস ফর্ম। V1 আর বেস ফর্ম কি এক জিনিস? বেস ফর্ম কি জিনিস?
আচ্ছা, এইটা একটু শিখবেন, এটা আমাদের কাজে লাগবে, একটু লিখবেন খাতায়। টু প্লাস ভার্বের বেস ফর্ম লিখেন। টু যোগ দিয়ে, একটু মিউট করেন, শব্দ আসে, কারো ঘরের শব্দ আসতেছে, কথা হচ্ছে বাসায় বোধহয়। টু দিয়ে যোগ দিবেন ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম কি জিনিস বলেন তো? এটা অন্তত আপনাদের জানতে হবে, অন্তত এইটুকু না জানলে লজ্জার বিষয়। ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, Present ভুল, form. প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে। আর কেউ বলতে চায়? ভুল হয়েছে আর কি, ঠিক আছে, এটা একটু শিখবেন, মোটামুটি ভুল হয়েছে, খাতায় লিখবেন। ইনফিনিটিভ আচ্ছা, ইনফিনিটিভ ওকে, হ্যাঁ, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম লিখছেন, এটা লিখেন, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এবার আসেন, এটা একদমই জানা খুব জরুরি বিষয় হয়ে দাঁড়াইছে, এটা না জানলে হয় না আসলে, একটু এই গ্রামারটা। যেটার সাথে এস বা ইএস যোগ করা যায় না। আচ্ছা, ঠিক আছে, একজন আপু বেশ ভালো উত্তর করতেছে, ওনার উত্তরটা ঠিক আছে, একটু খাতায় লিখবেন। টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে বলে ইনফিনিটিভ, INFINITIVE। ইনফিনিটিভ, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। কেউ কেউ বলছে ভার্বের বেস ফর্ম নামে ভার্বের B1, কিন্তু না, পার্থক্য আছে, খেয়াল করেন। ভার্বের বেস ফর্ম মানে ভার্বের B1 না, আবার বেস ফর্ম মানে B1। আমি একটু বুঝাই, এখানে ভার্বের বেস মানে মূল ফর্মটা দিতে হবে, যেই শব্দটার সাথে আপনার ভার্বের এস, ইএস, আইএনজি, ইডি কিচ্ছু যুক্ত হয় নাই। যেমন ধরেন, এবার আসেন V1, V2, V3 কি জিনিস, এটা মোটামুটি শিখেছেন, না ভুলে গেলে খাতায় লিখবেন। প্রত্যেকটা ভার্বের তিনটা রূপ আছে, লিখছেন খাতায়, আস্তে আস্তে বলি। প্রতিটা ভার্বের তিনটা রূপ আছে। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, V3 মানে ভার্বের, Past participle form. পাস্ট পার্টিসিপল। ওকে, যেটারে আমরা ছোটবেলা এরকম করতাম, ভিপিপি। আচ্ছা, তাহলে V1, V2, V3 আমরা শিখেছিলাম স্কুল কলেজে, ক্লাস 8 থেকে শুরু হয়েছিল এই বিষয়টার উপর গুরুত্ব দেওয়া, যে একটা ভার্বকে তিনটা ফর্মে মুখস্থ করানো হইতো আমাদের। এরকম বলতো যে গো, ওয়েন্ট, গন, এরপর হচ্ছে ইট, এট, ইটেন, যেমন হচ্ছে আপনার প্লে, প্লেড, প্লেড, এরকম করে বলা হইতো। যেমন প্লে, এটা ভার্বের B1, PLAYED, এটা পাস্ট ফর্ম, এটা ভার্বের B2, PLAYED, এটা ভার্বের B3। কখনো কখনো V2, V3 একই রকম হয়, অনেক ভার্বের। আবার কিছু ভার্ব ভিন্ন আছে, যেমন গো মানে যাওয়া, ওয়েন্ট মানে আপনি গিয়েছিলেন, আর গন, গো ওয়েন্ট গন। ভার্বের B3 হচ্ছে V2 এর পাস্ট ফর্ম। বিষয়টা হচ্ছে এমন আর কি, V1 এর একটা পাস্ট ফর্ম আছে V2, আবার B2 এর পাস্ট হচ্ছে B3, অর্থাৎ ভার্বের পাস্টের পাস্টকে V3 বলে। সেটা আমাদের প্যাসিভ সেন্টেন্সে কাজে লাগে, মোটামুটি মাথায় আছে আপনাদের। আচ্ছা, এবার আসেন এইখানে বেস ফর্ম কোনটা আর নর্মাল V1 কোনটা, ওটা আপনাকে বুঝতে হবে। যেমন ধরেন আমরা স্কুলে যাই, আমি স্কুলে যাই, ইংরেজি কি বলেন তো? আই গো টু স্কুল। ভেরি গুড, ছোটবেলার জিনিসপত্র, SCHOOL। সে স্কুলে যার ইংরেজি কি? She goes to school. হি গোস টু স্কুল। He goes to school. গোস টু স্কুল। আচ্ছা, ঠিক আছে, এইটা নিয়ে আমাদের স্যাররা অনেক বেতের বাড়ি দিত। আগে তো জিংলা বাসের বেত চলতো, এখন তো বেত নিষেধ। যাই হোক, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। স্যাররা জিজ্ঞেস করতো তাহলে সে স্কুলে যায়, আমরাও বলতাম হি গো টু স্কুল, তো খাইতাম বাড়ি। এখন বিষয়টা হচ্ছে, হি এর সাথে কেন গোজ হইলো, আয়ের সাথে গোজ হইলো না কেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার third person singular পর verb এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হইছে। আচ্ছা, একজন আবার বলছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এটা আমাদের রচনায় খুব কাজে লাগাবেন, বা বিভিন্ন জায়গায় এরকম দেখছেন, তাহলে খাতায় আবার লিখবেন। উনি যে বললো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এবার খাতায় আরেকটা চ্যাপ্টার লিখেন নাম্বার, লিখবেন নাম্বার, একটু দূরে বা অন্য একটা জায়গায় লিখেন নাম্বার, লিখবেন নাম্বার, সরি, হ্যাঁ নাম্বার তো বুঝছেন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ওটা আশা করি শেখানো লাগবে না। সিঙ্গুলার নাম্বার মানে এক পিস, প্লুরাল নাম্বার মানে একের অধিক। এটা মোটামুটি ফর্মটা একটু ক্লিয়ার করেন যদি। কোনটা বেস ফর্মের বিষয়ে যে কিছু বলতে চাইলেন। আসতেছি, বেস ফর্ম নিয়ে যাচ্ছি। এবার খাতার মধ্যে লিখবেন নাম্বার, খাতায় লিখছেন সিঙ্গুলার নাম্বার মানে যে কোনো জিনিস এক পিস হলে তারে বলবেন সিঙ্গুলার নাম্বার। যেমন দেখেন হি মানে সে একজন। এবার তার পাশে লিখবেন প্লুরাল নাম্বার, দে মানে তারা অনেকজন। তার মানে সিঙ্গুলারে নাম্বারে এক পিস, প্লুরালে নাম্বারে একের অধিক হইলেই প্লুরাল নাম্বার চলে গেল। এবার আরেকজন বলছে সাবজেক্ট যদি
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভাই নাম্বারটা বুঝছি, তাহলে পার্সন জিনিসটা আবার কি? এবার আবার আরেকটা চ্যাপ্টার লিখেন ছোট্ট করে, পার্সন, PERSON। বাংলা দ্বিতীয় পত্রের ভাষায় তারে কি বলে পার্সনকে? পুরুষ ভাইয়া। পুরুষ। ভেরি গুড। যেমন নাম পুরুষ, উত্তম পুরুষ নাকি? এখানে লিখবেন কি? পার্সনের নিচে লিখবেন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে খাতায় লিখলেন পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার ফার্স্ট পার্সন কোনগুলো? আই ওই আই মি ওকে, আচ্ছা খাতা এইভাবে লিখে ফেলেন, আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, আর থার্ড পার্সনে লিখবেন দুনিয়ার বাকি সব, নাম যা সবকিছু। হ্যাঁ, সব সব এইভাবে না, একেবারে আমি আমরা ফার্স্ট পার্সন। তাহলে ইংরেজিতে কি? ফার্স্ট পার্সনের ইংরেজি হলো আই উই, এভাবে লিখবেন, আমি আমরা, আই কমা দিয়ে লিখবেন উই। তাহলে এটার অর্থ কি? আমি আমরা, আই উই। এবার সেকেন্ড পার্সনে আপনি লিখবেন তুমি তোমরা, ইউ, ইউর মানে ইউ টাইপের সব শব্দ এইভাবে লিখে রাখলেও পারেন, যেগুলো ইউ দিয়ে আছে, ইউ, ইউর, ইউরস, ইউরস, ইউ ইউ দিয়ে যেগুলো হয় সব তুমি তোমরা। সো ফার্স্ট পার্সন আমি আমরা মানে আই আর উই, এই দুইটা শব্দকে সব সময় ফার্স্ট পার্সন বলবেন, প্রথম পুরুষ। এবার আসেন সেকেন্ড পার্সন হবে যতগুলা শব্দ ইউ টাইপের আছে, ইউ, ইউর, ইউরস, মানে ইউ দিয়ে যতগুলো আছে সব কয়টা। এবার এইগুলো ছাড়া বাকি যত কিছু আছে পৃথিবীর সকল শব্দ থার্ড পার্সন, ইভেন আল্লাহ শব্দটা পর্যন্ত থার্ড পার্সন। এবার খাতায় লিখবেন আমি আমরা তুমি তোমরা ছাড়া বাকি সবই হচ্ছে থার্ড পার্সন, ইভেন আল্লাহ শব্দটাও থার্ড পার্সন। সব সব আলাদা করে বলার আর কিচ্ছু নাই, যত শব্দ পৃথিবীতে আছে সব থার্ড পার্সন, কেবল এই শব্দগুলো ছাড়া, আই উই, ইউ 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 ইউর্স, এই 4-5টা শব্দ ছাড়া। তাহলে এইভাবে মুখস্থ করবেন, আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি যা আছে সব থার্ড পার্সন। ভাইয়া এবার দেও তো সেকেন্ড পারসন, দে তো আসলে সেকেন্ড হ্যাঁ, পারসন। হ্যাঁ থার্ড পার্সন, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। থার্ড পার্সন মানে ভাইয়া সিঙ্গুলার হলে এস বাই এস যোগ হবে, আদারওয়াইজ প্লুরাল হলে এটার সাথে এস বাই এস যোগ হবে না, এটা হচ্ছে কথা। রাইট। এবার আসেন পার্সন চিনলেন, আই উই ফার্স্ট পার্সন। এবার দে তো আই উইর ভিতরে পড়ে না, তাহলে এটা ফার্স্ট পার্সন হইলো না। ইউ 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 ওটা হলো সেকেন্ড পার্সন। এবার দে শব্দটা ওটার ভিতরেও পড়ে না, তার মানে দুনিয়ার সকল শব্দই থার্ড পার্সন। দে বলেন, হি বলেন, শি বলেন, আল্লাহ বলেন, গড বলেন, তারপরে প্রেমিক বলেন, প্রেমিকা বলেন, মানে যত শব্দ আছে পিটি, আইএলটিএস, সব 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 শব্দ থার্ড পার্সন। কেবল আমি আমরা ফার্স্ট পার্সন, মুখস্থ করবেন, তুমি তোমরা সেকেন্ড পার্সন। এবার আসেন এগুলার ভিতরে তো আবার প্লুরাল হইতে পারে, সিঙ্গুলার হইতে পারে। আমি মানে আমি একলা একজন, সিঙ্গুলার নাম্বার। উই মানে আমরা, এটা কিন্তু প্লুরাল নাম্বার। এবার আসেন হি শব্দটা কি? থার্ড পার্সন। কেমনে? কারণ এটা আমি আমরা তুমি তোমরার ভিতরে পড়ে না। এবার সূত্রটা কি? সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বাই এস হয়। এবার সাবজেক্ট কি? হি। এবার দেখলেন হি আমি আমরা তুমি তোমরার ভিতরে পড়ে না, তার মানে হি থার্ড পার্সন। এবার হি মানে একজন, সিঙ্গুলার নাম্বার, তাহলে শর্ত মিলছে, প্রথমে সে থার্ড পার্সন, দ্বিতীয়ত সে সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। কিন্তু আই এর সাথে কিন্তু ইএস হয়নি, কারণ আই প্রথম কথায় থার্ড পার্সন না, তাহলে সে প্রথমেই বাদ, তাহলে তাকে আর এস ইএস যুক্ত করা লাগবে না। সো আমরা শিখলাম, এটা ছোটবেলায় শেখানো হয়েছিল, আমরা আরেকটু ভালো করে শিখলাম, আমি আমরা তুমি তোমরা ছাড়া সকল শব্দ থার্ড পার্সন। এবার দেখব ওই শব্দটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। দেখলাম হি প্লুরাল না, সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস দিতে হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর আই এর সাথে কেন গোজ হইলো না? কারণ আই তো আমি আমরার ভিতরেই পড়ে গেছে, সে তো আর থার্ড পার্সন না, তাহলে আর সে ভার্বের সাথে এস ইএস নিবে কেন? আগে তো সে থার্ড পার্সন হতে হবে, তারপরে সে সিঙ্গুলার হইতে হবে। বাট এখানে গো শব্দটাও ভার্ব, গোজ শব্দটাও ভার্ব, দুটার একটা বেস ফর্ম আর একটা ভি1 ফর্ম। বলেন তো কোনটা বেস ফর্ম? গো। গো। কিন্তু হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে এখানে যে গো বেস ফর্ম, সুলা পাকনি বা ফুল অবস্থা পানি সুলা কোন ইফেন্সে তো বসছে, এটা এটা পুরো বস। আমি তো প্রত্যেক সময় মুছেছি, আজকে কি মুছে না আমি খেয়াল করি না। এটা ও আরেকটা কথা,
এরে মেসের মধ্যে ঝগড়া লাগছে না? ভাইয়া একটু মিউট করেন, কে জানি আমি ভাই মিস করিনি। আচ্ছা ঠিক আছে ভাই, ঝগড়া করিয়েন না, আমরা কিছু শুনি নাই, মিলাজিলা মেসের মধ্যে কাজ করেন। আচ্ছা এবার আসেন এখানে যেটা হইলো সেটা হচ্ছে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, দুটাই প্রেজেন্ট টেন্সের বাক্য, দুটাই ভার্বের V1। এখানে গো V1, গোজ V1, বাট দুটাই V1 কিন্তু বেস হলো একটা, সেটা হলো গো। তার মানে যে বললেন বেস ফর্ম মানে V1, কথাটা মিথ্যা হইলো। অর্থাৎ V1 হইলেই সেটা বেস ফর্ম হইতে হবে, ব্যাপারটা এরকম না। বিকজ অফ V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাট প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে ভার্বের সাথে এস আসতে পারে কখন, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। বাট বেস ফর্ম হচ্ছে ওই ভার্বটা যেটা হচ্ছে র ফর্ম, যেটার সাথে কোনো কিছু মিক্স করা হয় না, এইভাবে মনে রাখলেই হবে। বেস ফর্ম মানে মূল ফর্ম, বেস মানে ভিত্তি, মূল ফর্ম কোথায় তার বেসমেন্ট, আসলটা কোন জায়গায় হয়েছে। সো বেস ফর্ম হচ্ছে ভার্বের মূল ফর্ম, যেইটার সাথে ভার্বের ING ED কিচ্ছু যুক্ত হয় না। গো বেস ফর্ম, বাট গোজ, গুইং, গোন ওগুলা টেন্সের খাতিরে আপনার ING ইত্যাদি গ্রহণ করে, বাট বেস ফর্ম কোনো কিছু গ্রহণ করে। সো ভার্বের বেস ফর্ম আর V1 এক জিনিস না, কিন্তু বেস ফর্ম নিজেও একটা V1, বাট সকল V1 কিন্তু ভার্বের বেস ফর্ম না, বাট সকল বেস ফর্ম ভার্বের V1। এটা আপনি এইভাবে চিন্তা করতে পারেন। অর্থাৎ দুটাই V1 কিন্তু বেস হলো একটা, যেটার সাথে কিচ্ছু যুক্ত হয়নি। এবার চলে গেলেন আমাদের ওখানে, তাহলে মোটামুটি অনেক কিছু জানলেন। সো আপনারা শিখলেন 2 এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ সেটা V1 হইতেও পারে নাও হইতে পারে। এখানে আমরা দেখলাম 2 এর পরে নিশ্চয়ই ভার্ব বসবে। ইউজ মানে ব্যবহার করা, এটা একটা ভার্ব। স্ট্যাবিলাইজ মানে হচ্ছে কোনো কিছুকে স্টেবল করা, অর্থাৎ স্থিতিশীল করা। তাহলে খাতায় লিখলেন যে সকল শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় সেটাকে বলে ভার্ব। যে কোনো কিছু করার ইংরেজি শব্দটাই হলো ভার্ব, খাতায় এটাও লিখলেন। তার মানে এবার আপনি জানলেন নাউন মানে নাম, যে কোনো কিছুর ইংরেজি নামকে নাউন বলে। সাথে জানলেন ভার্ব মানে যে কোনো কিছু করাকেই বলে ভার্ব, যে শব্দ দ্বারা কোনো কিছু করার অর্থ দিতে পারবেন সেটাই ভার্ব। ইউজ অর্থ ব্যবহার করা, স্টেবিলাইজ অর্থ স্থিতিশীল করা, মেনটেন অর্থ নিয়ন্ত্রণ করা। তার মানে তিনটাই এখানে ভার্ব। এবার প্রশ্ন হচ্ছে ফাংশন শব্দটা তো ভাই নাউন কেমনে? কারণ আমরা জানি নাউনের পরে TION থাকলে নাউন হয়, এটা আমরা শিখছি ছোটবেলা। কিন্তু কথা হচ্ছে বিষয়টা এইভাবে শেখা উচিত না, বিষয়টা শেখা দরকার ছিল আমাদের যে সকল শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটাই নাউন। এবার নাম বুঝাইতে গিয়ে কিছু কিছু শব্দের পিছনে TION থাকতে পারে, MENT থাকতে পারে, CE থাকতে পারে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন যদি আমাদেরকে এরকম বলতো তাহলে মাথার মধ্যে প্রেসার বেশি লাগতো। এই জন্য স্যারেরা বা ছোট ছোট ক্লাসের বইগুলোতে এরকম লেখা থাকে যে নাউনের পিছনে TION থাকে, MENT থাকে, CE থাকে, এইগুলা শব্দকে নাউন বলে, যেন আমরা সহজে চিনতে পারি। আমাদের কোর থিমটা ওই ওই ক্লাসে শিখাইলে ঝামেলা হইতো। বাট মূল কথা হচ্ছে TION থাকলেই যে আপনার নাউন হবে ব্যাপারটা এটাও সত্য না। এখানেই তো সে নাউন না, এখানেই তো সে ভার্ব। কারণ কি, ফাংশন শব্দের অর্থ যখন এটা প্রোগ্রাম অর্থে ব্যবহৃত হবে, ধরেন আজকে আপনার বার্থডে ফাংশনে আমি দাওয়াত দিলাম বা দাওয়াত পেলাম, বার্থডে ফাংশন, বার্থডে প্রোগ্রাম, এইখানে সে নাউন। আবার ফাংশন অর্থ হচ্ছে গিয়ে আপনার অপারেট করা, পরিচালনা করা। কখন? ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে ফাংশন শব্দটা অপারেট শব্দের সিনোনিম হিসেবে ব্যবহার করা যায়। যখন এটা করা অর্থে ব্যবহৃত হয়ে যায় তখন এটা ভার্ব হয়ে যায়। সো TION থাকলেই যে আপনি এটারে স্বতঃসিদ্ধভাবে নাউন প্রুফ দিবেন ব্যাপারটা এরকম না। যদি শব্দটা অর্থের দিকে কোনো কিছুর নাম হয় তখন হবে সে নাউন। যদি শব্দটার অর্থে কোনো কিছু করা বুঝাইতে পারেন তখন সেটা ভার্ব হয়ে যাবে। তার মানে মূল বিষয়টা নির্ভর করতেছে অর্থের উপর। বা ছোটবেলা ওভাবে বুঝাইতে গেলে প্রেসার হবে, আমরা বাচ্চা মানুষ বুঝবো না, এই জন্য আমাদের ওভাবে শেখানো হয়েছে TION থাকলে এটা ভার্ব হয়। ছোটদের বইয়ে ওটাই থাকা উচিত, আমাদের তখন ওগুলা দিয়ে চলতো। এইখানে সে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন ধরেন এটা আমি নাই জানতে পারি যে ফাংশন শব্দটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক, বীমা কোম্পানি ইত্যাদির ক্ষেত্রে ফাংশন শব্দ মানে অপারেট করা বোঝায়। যেমন আপনাকে বলবে যে আমাদের ব্যাংক আর আগের মতো ফাংশন করে না, বা আমাদের NGO-টা আর আগের মতো ফাংশন করে না, অর্থাৎ আমাদের NGO আর আগের মতো পরিচালনা করা হইতেছে না, এটা দুর্বল হয়ে গেছে, অর্থাৎ অপারেট করা হয় না।
সো অপারেট শব্দটার পরিবর্তে ফাংশন শব্দটা ব্যবহার করা যায় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে।